নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি আজকের গুরুত্বপূর্ণ মামলা 3929 মামলা। আজকে কিন্তু 3929 মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল। আজকের যে ডেলি লিস্ট, সে লিস্টে কিন্তু সুপ্রিম কোর্টে 3929 মামলা লিস্টেড ছিল বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চেই, ঠিক যেভাবে আগের মামলাগুলোতে লিস্টেড ছিল সেরকমই। তো এই 3929 মামলায় কি আপডেট উঠে এসেছে আজকের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তো এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 3929 মামলা আপনারা গতকালকে দেখেছিলেন যে বিচারপতি হিমা কৌলি ম্যামের বেঞ্চে কিন্তু মামলাটিকে মেনশন করানোর চেষ্টা করানো হয়েছিল নতুন বেঞ্চ পাওয়ার জন্য একদল টেট পাস প্রার্থী, যারাও কিন্তু নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, তারাও কিন্তু যারা নতুন এসএলপিগুলো করেছে সেই এসএলপিগুলোকে যাতে অ্যাকসেপ্টেড করানো যায়, তাই সেই মামলাটি করেছিলেন মেনশন করানোর জন্য বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে। কিন্তু সেই মামলাটি গতকালকে উঠেছিল। বিচারপতি হিমা কোহলি ম্যাম রেজিস্ট্রারের দৃষ্টি আকর্ষণ করার কথা বলেছেন এবং আজকে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে এই 3929 মামলাটি লিস্টেড ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা সবুজ রঙের লেখা, যেখানে কিন্তু লেখাই আছে 29/2/2024 তারিখ অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, সিএল নাম্বার 105-এই এই মামলাটি যথারীতি লিস্টেড ছিল এবং নিচে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফাইনাল হিয়ারিং হয়নি। তো এই মামলা আজকে লিস্টেড ছিল এবং দুপুর 2টা পর্যন্ত কিন্তু আজকেও কনস্টিটিউশনাল সাংবিধানিক বেঞ্চ আজকেও চলেছে সুপ্রিম কোর্টে, কিন্তু তারপরে সেই বেঞ্চ শেষ হয়ে যাওয়ার পরে মামলাটি আজকে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলাটি উঠেছিল এবং সেই মামলাটা ওঠার সময় আজকে তখন 3টা বেজে গিয়েছিল এবং 3টার সময় মামলাটিকে ডাকা হয়, এই মামলার জন্য ডাকা হয়, তখন কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী উপস্থিত ছিলেন তিনি আপিল করেন যে এই মামলাটি যেন আজকে শোনা না হয়, পরবর্তী একটা ডেট যাতে দেওয়া হয়, কেননা আজকে মাত্র 30 মিনিট সময় রয়েছে। এই 30 মিনিটের মধ্যে এত বড় মামলা শোনা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্টের বিচারপতি পর্ষদের আইনজীবীর কথা মতো আজকের মামলাটি শুনেননি, পরবর্তী একটা ডেটে শুনবেন বলেছেন। তো বিষয়টা এইখানেই থেকেছে। আজকে মামলাটি হয়তো যদি উঠতো 30 মিনিট সময় ছিল, 30 মিনিট সময় কিন্তু যথেষ্ট সময় ছিল, শুধুমাত্র ফাইনাল হিয়ারিং হতো অথবা অর্ডার রিজার্ভ রাখতো। আগের শুনানিগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ সমস্ত কিছু স্পষ্ট হয়েই গেছে। বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে এই মামলা একাধিকবার উঠেছে এবং তার কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি, কিন্তু গত 5/2/2024 তারিখে যে শুনানিটা হয়েছিল সেই শুনানিতে কিন্তু পিটিশনারদের জয় এবং পর্ষদ এই মামলায় হেরে যাচ্ছে বা পর্ষদকে এই সিটে নিয়োগ করতেই হবে, এরকমটা কিন্তু বিচারপতির গলায় শোনা গিয়েছিল এবং তিনি আগামী 21/2/2024 তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট করবেন বলে এমনটা জানিয়েছিলেন। তবে মামলাটা বিচারপতি হিমা কোহলির ম্যামের বেঞ্চে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু মামলাটি শেষমেশ ঋষিকেশ রায়ের বেঞ্চে যায়। তো কোর্ট নাম্বার 6-এ এই মামলাটির ফাইনাল জাজমেন্ট হবে এবং এই মামলাটিতে কিন্তু আজকেই হয়তো শুনানি পর্ব চলতো যথারীতি, কিন্তু পর্ষদ কিছুটা সময় চেয়ে নিল। শুধু কিছুই না, এখানটায় কিন্তু ডিলে করে যেন ভোট অবধি নিয়ে যেতে পারে এবং কোনো রকমের ভোট অবধি নিয়ে গেলে তারপরে কিন্তু আরও 2 মাস সময় পেয়ে যাবে পর্ষদ। তো পর্ষদের এটাই হচ্ছে টেন্ডেন্সি, যাতে কোনোভাবে ডিলে করা যায়। আর এই সিটে কিন্তু নিয়োগ যেদিনই হোক করতেই হবে, আমি আপনাদের আগেই বলেছিলাম, কিন্তু পর্ষদ শুধুমাত্র সময় চেয়েছে, এই বিষয়টাকে ডিলে করার চেষ্টা করছে এবং যারা পিটিশনার রয়েছে তাদের জীবন থেকে এই চাকরির যে দিনগুলো সেই দিনগুলোকে কমাতে চাইছে। তো
আরও একটি বিষয় যেটা না বললেই নয়, যে এই যে ঋষিকেশ রায়ের বেঞ্চে আজকে মামলাটি যেহেতু উঠেছিল, তার মানে মামলাটা কিন্তু ভবিষ্যতে আবারও উঠবে। এরপরেই হয়তো ফাইনাল কোনো একটা ডেট যেদিন বিচারপতি দেবেন সেই ডেটে মামলাটি উঠবে, এবং সেদিন হয়তো এই মামলার ফাইনাল জাজমেন্ট হলেও হতে পারে, অর্থাৎ মার্চের ফার্স্ট উইকের দিকে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে নিশ্চয়ই লিস্টেড থাকবে, এবং সেই দিনই এই মামলার ভালো কিছু আমরা হয়তো দেখতে পাবো, এবং যারা পিটিশনার রয়েছে তাদের হয়তো কিছু হলেও হতে পারে, চাকরির অর্ডার হয়তো দিতে পারে সুপ্রিম কোর্ট, যেহেতু ঠিক যেরকম কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্ডার জারি করেছিল এবং ডিভিশন বেঞ্চেও নিয়োগের অর্ডার দিয়েছিল, ঠিক সেই রকমই কিন্তু একটা অর্ডার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবার আমরা হয়তো দেখতে চলেছি। তবে একটা ভালো খবর যে সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক বেঞ্চ যেটা গঠন করা হয়েছিল 9 সদস্যের, সেই বেঞ্চ শেষ হয়েছে, এবং এই যে কন্টিনিউ যে মামলাগুলো, সেই মামলাগুলো এবার কিন্তু নির্ধারিত বেঞ্চেই সব শুনানি হবে। তো এটা একটা হলে একদিকেও কিছুটা হলেও খুশির খবর পিটিশনারদের জন্য। আর অনেকেই কমেন্ট বক্সে আবারও জানতে চাইছেন যে 3929 মামলাতে সবাই চান্স পাবে কিনা, নন টেন্ডার চান্স পাবে কিনা। দেখুন বন্ধুরা, 3929 মামলাটা আমি প্রথম থেকেই বলে আসছি, এটা কিন্তু 16,500 রিক্রুটমেন্টের এই সিট, অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা নট ইনক্লুডেড ছিলেন 16,500 রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারাই কিন্তু শুধুমাত্র এই সিটের ভাগিদার, আদারওয়াইজ অন্য কেউ এই সিটের অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনাটা 2017 ক্যান্ডিডেটরা বিভিন্নভাবে মামলায় কেস করেছে, তাদের মামলা খারিজ হয়ে গিয়েছে, এবং তারা প্রচুর টাকা খরচ করার পর বুঝতে পেরেছে যে এই সিট তাদের নয়। তো এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কোনো নন ট্রেন্ড ক্যান্ডিডেট চান্স পাবে না, এখানে সব ট্রেন্ড ক্যান্ডিডেটই কিন্তু চান্স পাবে। এখানে ট্রেন্ড বলতে 2018-র 28শে জুনের নিয়ম অনুযায়ী যেহেতু এই 16,500 রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছিল, তাই তখন কিন্তু ট্রেন্ড বলতে এনআইওএস, বিএড, রেগুলার ডিএলএড এবং স্পেশাল এডুকেশনের ক্যান্ডিডেট সকলেই কিন্তু ট্রেন্ড হিসেবে গণ্য হবে। তাই তখনকার যে নিয়মে 16,500 রিক্রুটমেন্ট কমপ্লিট করেছিল প্রাইমারি বোর্ড, সেই রিক্রুটমেন্ট থেকে কোনোদিন বিএড এবং এনআইএসকে বাদ দিতেও পারবে না, আর সেই রিক্রুটমেন্টে কিন্তু বিএড এবং এনআইএস, রেগুলার ডিএলএড সকলে সমান অধিকার সহ তারা কিন্তু এই নিয়োগের সুযোগ পাবে। তাই এইখানটায় আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, বিএড, এনআইএস, রেগুলার ডিএলএড, স্পেশাল এডুকেশন যতজন ইন্টারভিউ দিয়েছিলেন ট্রেন্ড হিসেবে সকলেই কিন্তু এই নিয়োগের অধিকারী। তো আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে বিষয়টি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সর্বদা এ ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো।